হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। মাধ্যমিক সালের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রগুলোর আমরা সমাধান করে দেখাবো। আমরা প্রথমে নিয়েছি মাধ্যমিক এক্সামিনেশান 2017 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই সালের যে প্রশ্নপত্র আমরা নিয়ে এসেছি, সেই মাধ্যমিক 2017 সালের প্রশ্নপত্রে আমরা সমাধান করে দেখাবো। তোমাদের যে বইটা আছে, যে ভলিউম 2 বইটা আছে, এই ভলিউম 2 বইটি তোমরা পেয়ে যাবা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। দেখবা পেজ নাম্বার 701 পাতায় যে মাধ্যমিক 2017 যে প্রশ্নপত্র আছে এই প্রশ্নপত্রটা তোমাদের করে দেখাবো। তো সালের কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের করতে হবে। তো আজকের ক্লাসটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে। তো আমরা দেরি করব না, তাড়াতাড়ি করে আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে আসবো। আমাদের মাধ্যমিক 2017 সালের প্রশ্নপত্রগুলো কী কী ছিল, কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আমরা দেখে নেব আজকের প্রথম প্রশ্নটা কী আছে। তো নিয়েছি আমরা আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটা আছে, মাধ্যমিক 2017 সালে যে পরীক্ষায় প্রথম প্রশ্নটা কী ছিল। তো দেখো এখানে যে 1 নাম্বার যে প্রশ্নটা আমাদের আছে, সেই প্রশ্নটা ছিল কোনো আসল ও তার বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত দেওয়া আছে। মানে আসল এবং সুদ আসল, এই যে সমৃদ্ধি মূল আছে না, এটাকে সুদ আসল বলা হয়। তাহলে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে 25:28 যদি হয় তাহলে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে। এভাবে কিন্তু আমাদের প্রথম প্রশ্নটা ছিল মাধ্যমিক 2017 সালের যে প্রশ্নপত্রটা ছিল আমাদের। তো দেখো এখানে আমরা সমাধানটা কীভাবে করব। তো আমাদের এখানে দেখো আসল আর সুদ আসলের যখন অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব, অ্যান্সার দিয়ে আমরা লিখব ধরি আসল। দেখো আসল 25 থেকে আমরা 25x ধরে নিলাম। আর সুদ আসল, এই সমৃদ্ধি মূলটাকে আমরা বলবো সুদ আসল। সুদ আসল, সুদ আসলটা আমরা ধরে নিব কত, 28x, এই যে অনুপাত থেকে। আসল আর সুদ আসল যদি জানা থাকে তা আমরা কিন্তু সুদ বের করতে পারবো। তাহলে অতএব সুদ আমাদের হয়ে যাবে, এই যে সুদ আসল থেকে এই যে 28x সুদ আসল থেকে তোমরা আসলটা বিয়োগ করে দেবা, তখনই সুদ পেয়ে যাবে। সুদ হয়ে যাবে আমাদের 3x। এবার আমাদের যে সূত্র আছে সরল সুদের সূত্রটা, I = PTR/100। তো I = PTR/100, এটা আমাদের সরল সুদের সূত্র। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। মানগুলো আমরা বসিয়ে দেবো এখানে। I সুদ পেয়েছি 3x, P যেটা হচ্ছে আসল 25x, সময় T, দেখো এখানে সময় উল্লেখ নাই। তাহলে যে বার্ষিক বলেছে না, বার্ষিক বলতে তোমরা সময়টা 1 বছর নেবা, 1 বছর বার্ষিক। সময় এখানে আমরা 1 বছর নিয়ে এলাম 1। আর সুদের হার যেটা আমরা আর এখানে ধরে নিয়েছি, এই আরের মানটাই বের করতে হবে। আর নিচে 100, 25 4 100, এভাবে কাটাকাটি করো। আর যে এক্স আর এক্স ছিল, এক্সটা কেটে যাবে। আর এখানে দেখো তোমরা আর এর মানটা কত পেয়ে যাবা, এই যে আর সমান পেয়ে যাবা, এই যে 4 3 12 বর্গগ্রহণ করে নিলে। তাহলে আর সমান দেখো 12% সুদের বার্ষিক হারটা পার্সেন্টেজ হবে আমাদের, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি, বার্ষিক সুদের হার 12%। দেখো বি নাম্বার কিন্তু আমাদের অপশানটা মিলছে। এবার দেখো 2 প্রশ্নটা আমরা নিয়েছি। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নটা বলছে কোন শর্তে a² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে। মানে এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে কোন শর্তে। দেখো আমাদের যে দ্বিঘাত সমীকরণটা আছে a² + bx + c = 0, তাহলে এর একটি বীজ শূন্য কখন হবে, যখন এই সিটা, এই ধ্রুবক সংখ্যাটা যখন থাকবে না, মানে এ যখন শূন্য হয়ে যাবে। সি যদি শূন্য হয় তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে a² + bx = 0। সি তো নাই, সি শূন্য। এখান থেকে দেখো এক্সের মান, এক্স কমন নিয়ে নাও, ax + b = 0। তাহলে এই যে আমাদের উৎপাদকটা আছে এখান থেকে বলতে পারবো হয় x = 0 আর অথবা এটা = 0। তাহলে এখানে x = কিন্তু দেখো 0 আমরা পেয়ে যাচ্ছি, যেভাবে আমরা সমাধান শিখেছি, তাই না। তা দেখো তো এক্সের মানটা আমরা 0 পাবো এই ক্ষেত্রে। তাহলে আর এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এক্সের মানটা অন্য কিছু পাবা, অথবা দিয়ে এই যে ax + b = 0, এখানে 0 ছাড়া অন্য কিছু পাওয়া যাবে।
মানে এক্সের মানটা এখানে মাইনাস বি বাই এ পাবা। তাহলে একটি বীজ দিয়ে আমরা শূন্য পেয়ে গেলাম। কোন শর্তে? যখন সিটা শূন্য হবে। অ্যান্সারটা হয়ে যাবে সি নাম্বার অপশানে। দেখো সি ইকুয়াল যদি 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হয়ে যাবে, সি নাম্বার অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কটা হবে? দেখো প্রশ্ন কি বলেছে, দুটি বৃত্ত আছে, এই দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করবে না এবং ছেদও করবে না। তাহলে এইভাবে দুটি বৃত্ত, তাই না, যারা পরস্পর স্পর্শ করেনি এবং ছেদও করেনি, তাহলে এইভাবে দুটি বৃত্তের স্পর্শক মানে সাধারণ স্পর্শকের সংখ্যা চেয়েছে। সাধারণ স্পর্শক দেখো আমরা তৈরি করবো এখানে দুটি বৃত্তের। এখান থেকে এই দিকে তোমরা একটা সরল সাধারণ স্পর্শক পেয়ে যাবা, এভাবে টাচ করে যাবে এই জায়গায়, ঠিক আছে, এভাবে করে যাবে। এই দিকে তোমরা পাবা একটা সরল সাধারণ স্পর্শক, এভাবে করে চলে যাবে টাচ করে। তা দেখো দুটো পেলাম সরল সাধারণ স্পর্শক। আর এইভাবে যদি তোমরা তৈরি করো তির্যক সাধারণ স্পর্শক তোমরা এইভাবে পেয়ে যাবা এই জায়গায়। আর এইদিকে একটা তির্যক সাধারণ স্পর্শক পাবা, তো এইভাবে চলে যাবে। তো দেখো দুটি সরল সাধারণ স্পর্শক পাবা আর দুটি তির্যক সাধারণ স্পর্শক পাবা। তার সাধারণ স্পর্শকের সংখ্যা এখানে কিন্তু 4টি পাওয়া যাচ্ছে এই শর্তে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার হয়ে যাবে। 4 প্রশ্নটা বলছে সাইন থিতা সমান সমান কস থিতা হলে 2 থিতা এর মানটা বের করতে বলেছে, কত ডিগ্রি হবে? এখানে দেখো সাইন থিতা আর কস থিতা এই সমীকরণ থেকে আমরা সরল করে টেন থিতার মানটা বের করতে পারবো। কিভাবে? দেখো এখানে সাইন থিতা বাই কস থিতা করে নাও। তাহলে কস থিতাকে এখানে নিয়ে এসেছি, এখানে কিছু নাই তো 1 দাও। দেখো এখানে বর্গগুণ করো আবার এটা ফিরে পাবে। তাহলে এটা থেকে যদি এটা হয় এটা থেকে এটা করতে পারবা। আচ্ছা এবার তোমরা জানো সাইন থিতা বাই কস থিতা এটা হচ্ছে ট্যান থিতার সূত্র, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দেবো ট্যান থিতা সমান সমান 1, ট্যান থিতা সমান সমান। এবার দেখো এখানে এই যে 1 ট্যান কত ডিগ্রির মান 1 এটা আমাদের জানতে হবে। তো তোমরা জানো ট্যান 45 ডিগ্রির মানটা 1 হয়, ট্যান 45 ডিগ্রি। তো অতএব উভয় দিকে ট্যান ট্যান ভ্যানিশ করে থিতার মানটা তোমরা পেয়ে গেলা 45 ডিগ্রি। আমাদের চেয়েছে 2 থিতা, 2 ইন্টু থিতা তো 45 ডিগ্রি, গুণ করে পেয়ে যাবার 90 ডিগ্রি। 90 ডিগ্রি ডি নাম্বার অপশানটা। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের বলছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে, মানে ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ করবে আর উচ্চতাকেও দ্বিগুণ করবে শঙ্কুর, সেই শঙ্কুটির আয়তনটা হবে পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হয়ে যাবে সেটা বের করতে বলেছে। আচ্ছা আমরা দেখো প্রথমে আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম আর শঙ্কুর উচ্চতা আমরা এই ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। এবার যেটা বলেছে দেখো, এবার ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা সবাইকে দ্বিগুণ করবে। তাহলে ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করলে হয়ে যাবে 2r আর উচ্চতাকে দ্বিগুণ করলে হয়ে যাবে 2h। তাহলে এখন ব্যাসার্ধ এবং উচ্চতা দেখো এভাবে হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে শঙ্কুর আয়তন কত পাবো? তারপরে এখানে দেখো 1/3 পাই, তাই আরের জায়গায় বসবে 2r তার হোল স্কোয়ার, আর এইচের জায়গায় কত বসবে? এইচের জায়গায় বসবে 2h সমান সমান 1/3 পাই, এখানে দেখো এখানে 4r স্কোয়ার পাবা আর 2h। দেখো 4 2 8, 8টাকে আমরা প্রথমে লিখে দিলাম আর এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দাও। তা দেখো আয়তনটা যেটা ছিল এই যে প্রথমে যেটা আয়তন, সেই আয়তনের দেখো 8 গুণ হয়ে গেছে। যদি ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে পূর্বের আয়তনের চেয়ে, ঠিক আছে, এই যে শঙ্কুর আয়তনটা কত হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে। তাহলে 8 গুণ আমরা ডি নাম্বার অপশানটা পেয়ে যাচ্ছি। 6 প্রশ্নটা দেখো বলছি এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যমা আমাদের বের করতে বলেছে। মধ্যমা কত হবে? দেখো মধ্যমা আমরা কিভাবে নির্ণয় করি, প্রথমে তো যে সংখ্যাগুলি থাকবে তাদেরকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। তাহলে এখানে সবচেয়ে ছোটো দেখো 2, 2 দুটো আছে, 2 2। এবার তারপরে 3 দেখো 3 এখানে একটাই আছে 3, 2 2 3 নিলাম। তারপর 3-এর পর যদি বড় দেখি 3-এর বড় আছে 5, 5 দুটো আছে 5 5 5 নিয়ে নিলাম। 5-এর পর দেখো 6 6 একটা আছে
6-এর পর যদি আমরা দেখো কী আছে 8, 8 কিন্তু দুটো আছে, ঠিক আছে। তাহলে 8 আমরা এখানে দুটো 8 নিয়ে নেব। আর একটা এখানে দেখো 9 আছে, তাহলে আমরা এখানে 9 নিয়ে নেব। এই দেখো যতগুলি সংখ্যা ছিল সবগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি। দুটো 2 আছে, দুটো 5 ছিল 5 নিলাম, 6 আছে, আর দুটো 8 দেখতে পাচ্ছি, দুটো 8 নিয়েছি, আর একটা 9 আছে। এভাবে আছে সংখ্যাগুলো। এবার এদের মধ্যমা দেখো, আমরা মধ্যমা কীভাবে নির্ণয় করব। দেখো মধ্যমা পাওয়ার যেটা নিয়ম আছে, দেখো এদিক থেকে 4 জন নিয়ে নাও, এদিক থেকে 4 জন নিয়ে নাও। তাহলে 4 জন চলে গেল, কেটে গেছে, ধরো এভাবে কেটে দাও 4 জনকে, এভাবে 4 জনকে কেটে দাও, মধ্যে গিয়ে থেকে গেলো 5। তাহলে এটাই কিন্তু মধ্যমা আমাদের। তাহলে অ্যান্সারটা আমরা দেখো মধ্যমা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। তো ডি নম্বর অপশান পেয়ে গেছি আমরা। এবার দেখো আমরা 2-এর দাগের প্রশ্নগুলো নিয়েছি। 2-এর 1 এবং 2 দুটো প্রশ্ন একসঙ্গে নিয়েছি। 1-এর প্রশ্নটা বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ মানে কত বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তাহলে আমাদের জানতে হবে এখানে যদি কোনো মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হারটা যদি একই থাকে, ঠিক আছে, তখন কিন্তু কি হয়, তখন 1 বছর সময়ের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা সমান হবে, 1 বছর যখন সময়টা। আর 2 বছরের ক্ষেত্রে যখন 2 বছর 3 বছর ধরা হবে তখন সরল সুদের চেয়ে চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়, ঠিক আছে। কিন্তু 1 বছর যখন সময় তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান। তো এখানে অ্যান্সারটা হবে 1 বছর। 1। 2-এর প্রশ্নটা দেখো, এই যে আমাদের দীঘার সমীকরণটা আছে a² + bx + c = 0। তো এখানে a ≠ 0। দেখো এটা 0 হবে না, a যদি 0 হয়ে যায় তাহলে a² পর্দা থাকবে না, তখন দীঘার সমীকরণ হবে না। তার জন্য এখানে উল্লেখ করে দিয়েছি এটা কিন্তু ≠ 0 হবে। আর এই দীঘার সমীকরণের b² = 4ac এই শর্তটা দেওয়া আছে, যদি হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও কী হবে। দেখো আমাদের যেটা এখানে আছে b² = 4ac, এটাকে কি বলা হয় দেখো তো, বাদিকে নিয়ে আসলে b² - 4ac = 0। দেখো তোমাদের এখানে জানতে হবে এই যে b² - 4ac এটা কোনো দীঘার সমীকরণের নিরূপক বলা হয়। একে বলা হয় কি? নিরূপক। এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই যে দীঘার সমীকরণের যে নিরূপকটা b² - 4ac এর মান কি? 0। তো কোনো দীঘার সমীকরণের যদি নিরূপক 0 হয়ে যায় তাহলে সেই দীঘার সমীকরণের কী হবে? বীজদ্বয় হয়ে যাবে বাস্তব হবে আর সমান হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের সমান। এই যে দেখো বীজদ্বয় বাস্তব ও সমান। আমরা 3 আর 4 একসঙ্গে নিয়েছি। 3-এর প্রশ্নটা আছে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে যদি থাকে তাহলে সেই ত্রিভুজ দুটিকে কী বলা হয়। দেখো যে কোনো দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যগুলোর যদি মান যদি সমানুপাতে থাকে, ঠিক আছে। তো তোমাদের এইভাবে দেখাই, এই যে দুটি ত্রিভুজ নিয়ে নাও ABC, আর একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম, এটা ধরে নিলাম আমরা PQR। এই যে দেখো এখানে যেটা প্রশ্ন বলেছে এই যে ত্রিভুজগুলি বাহুগুলির দৈর্ঘ্যের যে পরিমাপটা সমানুপাতে থাকবে, মানে AB, এই যে AB বাহুটা নিলাম, তাহলে AB আর এদিকে PQ যে বাহুটা আছে AB বাই যদি PQ হয়ে যায়, এই যে দৈর্ঘ্যের পরিমাপের অনুপাতটা সমান হয়ে যাবে যে BC এর সঙ্গে AJ, মানে BC বাই QR এভাবে সমানুপাতে থাকবে। আর এখানে ধরো AC নিলে পরে এদিকে PR নেব অনুরূপ বাহু, এখানে AC আর এদিকে PR। এভাবে বলেছে দুটি ত্রিভুজের বাহুগুলি এইভাবে যদি থাকে সমানুপাতে যদি থাকে অনুরূপ বাহুগুলি, তাহলে সেই দুটি ত্রিভুজকে আমরা কি ত্রিভুজ বলবো? এই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদৃশ্য ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখে দেব সদৃশ্য, ঠিক না। সেই দুটি ত্রিভুজ কি হবে? সদৃশ্য হবে। ত্রিভুজ দুটি, এখানে রটা হবে না, ত্রিভুজ দুটি সদৃশ্য হবে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা 4-এর প্রশ্নটা আমরা যদি আসি, কী বলছে দেখো cos² θ - sin² θ 1/x আছে। যদি এটা হয় তাহলে cos to the power 4 θ - sin to the power 4 θ এর মানটা আমাদের বের করতে বলেছে, কত হবে। দেখো আমরা এখানে এই যে এটাকে আমরা লিখব cos² θ তার হোল স্কোয়ার লিখলাম এই পার্টটা, মাইনাস আর sin to the power 4কে আমরা লিখব sin² θ তার হোল স্কোয়ার। a স্কোয়ার মানে b স্কোয়ার, সূত্র ফেলে দাও, cos² θ প্লাস sin² θ a প্লাস b ইন্টু cos² θ মাইনাস
সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা দেখো তুমি এটা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানটা 1 হয়, আর এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মানটা তো 1/x দেওয়া আছে, তাহলে 1/x, তো এটা কত পেয়ে যাবা 1/x পেয়ে যাবা। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 1/x। এবার দেখো 5 এবং 6 একসঙ্গে নিয়েছি। 5-এর প্রশ্নটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা। অর্ধগোলক আমরা কি জানি, দেখো অর্ধগোলক যদি ছবিটা আমরা তৈরি করি এভাবে তোমরা অর্ধগোলক তৈরি করতে পারবা। এই যে আমাদের বাটি যেটা, ঠিক আছে, এই যে বাটি অর্ধগোলক। তো অর্ধগোলকের সমতল, দেখো সমতল বলতে এই যে তলটা আছে বৃত্তাকার তলটা এটাই কিন্তু সমতল, আর এটা তো আমাদের বক্রতল। অর্ধগোলকের এটা বক্রতল। অর্ধগোলকের একটি বক্রতল পাওয়া যায় আর একটি সমতল পাওয়া যায়। তো অর্ধগোলকের সমতল সংখ্যা চেয়েছে, আমরা এখানে একটি পেয়ে গেলাম, একটি। 6-এর প্রশ্নটা দেখো x1 x2 ... xn, এই n সংখ্যক সংখ্যার গড় x বার হলে আমাদের কে x1, কে x2, তারপরে আমাদের এখানে কে xn এর গড় মানটা বের করতে বলেছে, এর গড়টা বলে দিয়েছে। আমাদের এখানে দেখো দেওয়া আছে, এই যে দেখো গড় বলতে আমরা কি জানি x1, এই রাশিগুলোকে যোগ করো, x1 প্লাস x2 কত দূর আছে xn অবধি, এদেরকে যোগ করে কতগুলি রাশি আছে 1 থেকে n সংখ্যা, মানে nটি রাশি আছে। তা দেখো রাশিগুলো যোগ করে n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এদের গড়টা কত বলে দিয়েছে x বার বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের x বার। এবার এদের গড় চেয়েছে, আচ্ছা এদের গড় আমরা এই যে এদের যদি গড় বের করতে চাই তাই এই রাশিগুলোকে যোগ করব, কে x1 প্লাস কে x2 প্লাস কত দূর আছে কে xn অবধি আছে, বা যোগ করার পর কতটি রাশি আছে এখানে যাদের গড়টা বের করতে বলেছে। এখানে রাশি দেখো 1 থেকে শুরু n অবধি আছে, এখানেও কিন্তু nটি রাশি আছে, n সংখ্যক, তাহলে এখানে আমরা n দিয়ে ভাগ করে দেবো। এবার এখানে তোমরা কাজ করো, দেখো এখান থেকে উপর থেকে কে কমন নিতে পারবা, কে যদি কমন নিয়ে নাও তাহলে x1 প্লাস x2 প্লাস চলবে কত দূর অবধি xn অবধি। এই যে দেখো আর নিচে আমাদের কত ছিল n ছিল, তাহলে দেখো এর মানটা তো আমরা পেয়ে গেছি, এই যে গড় মানটা x বার, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কে x বার, এটা অ্যান্সার আমাদের, ঠিক আছে। এর গড় মানটা আমরা কত পেলাম কে x বার। কেটা এখানে নট ইকুয়াল টু 0 হবে, কে যদি 0 হয় তা মান তো পাবো না আমরা, তার জন্য কেটাকে নট ইকুয়াল টু 0 ধরেছে, তা কে x বার আমাদের অ্যান্সার। এবার আমরা 3-এর প্রশ্নগুলোতে আমরা চলে এসেছি। 3-এর প্রশ্নগুলো সত্য মিথ্যা দেখাতে বলেছে। তো দেখো এখানে 3-এর 1 নম্বর প্রশ্নটা বলেছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল, তাহলে বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান কি হবে? এটা সত্য না মিথ্যা? আচ্ছা দেখব যে বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কত বের হয়, তাদের যদি সমান হয় তো সত্য, না হলে মিথ্যা। তাহলে এখানে দেখো এর যে লভ্যাংশ, এর যে মূলধনটা এখানে আছে, এই যে এর মূলধনটা ছিল কত 10,000 টাকা, এখানে 10,000 টাকা কিন্তু 12 মাস খাটে এর, আমরা অনুপাত করে নিলাম। এবং বি এর দেখো 6 মাস পরে কিন্তু বি 20,000 টাকা দিয়েছিল, তাহলে বি এর টাকাটা কত মাস খাটবে, তাহলে 6 মাস পর, 12 মাসের মধ্যে 6 মাস চলে গেল, 6 মাস পরে দিয়েছে, তাহলে 12 মাস থেকে 6 মাস যদি বাদ দিয়ে দাও তাহলে কত বাকি থেকে গেল 6 মাস, তাহলে বি এর টাকাটা কিন্তু এই যে 20,000 টাকা 6 মাস কিন্তু খাটে, তাহলে বি এর যে 20,000 টাকা কত মাস খাটে 6 মাস খাটে। এভাবে তাদের আমরা কি পাবো মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাতটাই হবে লভ্যাংশের অনুপাত একই সময়ের ক্ষেত্রে। তাহলে এই অনুপাতটা কী দাঁড়াচ্ছে দেখো, আমরা যদি দেখি এই যে 4টা শূন্য অনুপাতে কেটে দাও, আর এখানে দেখো এদিকে আমাদের 12, এখানে দেখো 12 পাচ্ছি, এখানে 6 দিয়ে 12, মানে এখানে 1:1 পেয়ে যাচ্ছি অনুপাতটা। 1:1 মানে তাদের লভ্যাংশের পরিমাণটা কি সমান আছে, লভ্যাংশের পরিমাণ সমান হলে পরে তো তাদের কি অনুপাতটা 1:1 হবে লভ্যাংশের অনুপাতটা। তাহলে দেখো এখানে যে বলেছিল তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে, এটা কিন্তু আমাদের ঠিক বলেছে, সত্য বলেছে, তাহলে অ্যান্সারটা সত্য। 2-এর প্রশ্নটা দেখো বলছে x সমান দেওয়া আছে 2 + √3, যদি হয় তাহলে x + 1/x এর মানটা বের করতে বলেছে। এর মানটা √2√3 দেওয়া আছে, যদি এটা হয় তো সত্য এর মানটা, না হলে মিথ্যা। তো আমরা করবো কি দেখো এর মানটা পাওয়ার জন্য প্রথমে আমরা 1/x বের করে নিই,
তো এটা 1/2 + √3 হয়ে যাবে। সেটাকে তোমরা হর করণী নিরসন করে নাও, মানে আমরা কি করব, উপর নিচ 2 - √3 দিয়ে গুণ। এই যে আমাদের 2 + √3 ছিল না, 2 - √3 দিয়ে আমরা লবহরকে গুণ করে দিলাম। তাহলে এখানে হবে 2 - √3, এখানে হবে 2 - √3। এবার উপরে 2 - √3, এখানে এটা a এটা b ধরে a + b × a - b, তাহলে আমাদের a² মাইনাস এই যে দেখো b², তাহলে a² মানে b²। আচ্ছা, তো এবার দেখো তো এখানে 2 - √3 আর এটা 2-এর স্কোয়ার কত 4 পেয়ে যাবা, আর এটা √3² এটা পেয়ে যাবা 3 পেয়ে যাবা। তো এর মানটা তো 1, এই যে মানটা 1, তাহলে আমাদের রয়ে গেল কত 2 - √3, তাহলে 1/x এর মান এটা 2 - √3। আচ্ছা, আমাদের চেয়েছে এর মানটা x + 1/x, x এর মান কত, x এর মান আমরা পেয়েছি 2 + √3 প্লাস 1/x এর মানটা বের করলাম 2 - √3। এখানে দেখো এই যে √3 কেটে যাচ্ছে, আর 2 আর 2 যোগ করে কিন্তু এটা 4 পেয়ে যাচ্ছে মানটা, কিন্তু এখানে দেওয়া আছে 2√3 তো পেলাম না, তার জন্য তোমরা অ্যান্সারটা মিথ্যা বলে দেবা, এটা আমাদের কিন্তু মিথ্যা হয়ে গেল। দেখো 3 নম্বর এবং 4 নম্বর আমরা একসঙ্গে দুটো প্রশ্ন নিয়েছি। 3-এর প্রশ্নটা বলছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। আচ্ছা দেখো, দুটি বৃত্ত বলেছে, আমাদের একটি বৃত্ত আছে যার ব্যাসার্ধ 7 সেমি বলে দিয়েছে, আর একটা 3 সেমি ব্যাসার্ধ, একটা ছোট বৃত্ত, এবং বহিঃস্পর্শ করেছে। এইভাবে করে আমি আরেকটা বৃত্ত তৈরি করে দিলাম, যাই হোক বৃত্তটা একটু ভালো হয়নি। তাহলে এখানে দেখো এই যে আমাদের একটি বৃত্ত, এই যে একটি বৃত্ত, তাহলে এর ব্যাসার্ধ দেখো, এখানে আমরা যদি নাম দিই এটা পি, এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম, আর এটা আমরা নাম দিয়ে দিলাম টি, এই বিন্দুটাকে। তাহলে পিটি হচ্ছে এই যে আমাদের এটা 7 সেমি, আর এদিকে টি কিউ এটা হচ্ছে আমাদের 3 সেমি। তাহলে এখানে এই যে দুটি বৃত্তের কেন্দ্রদের মধ্যে দূরত্ব পি কিউ, যেটা পি কিউ আমরা কথা পাবো, এই যে দেখো এই যে আমাদের ব্যাসার্ধটা পিটি, মানে পিটি প্লাস এদিকে টি কিউ। তাহলে এখানে দেখো পিটির মান হচ্ছে 7 আর টি কিউ হচ্ছে আমাদের 3, যোগ করে দেখো 10 পেয়ে গেলাম। তো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পি কিউ যেটা আমরা কত 10 সেমি পাচ্ছি, দেওয়া আছে 4 সেমি, তো এটা কিন্তু আমাদের সত্য হলো না, তো তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখবা। 4-এর প্রশ্নটা দেখো, থিতার মানটা দেওয়া আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে আমাদের কি এই শর্তটা স্যাটিসফাই করবে? তা দেখো এখানে যদি আমরা থিতার মানটা কত নিব, 30 ডিগ্রি নিয়ে নাও, যে কোনো একটা এর মধ্যে নিতে হবে। আর দেখো এটা আমরা গ্রেটার দেন দিয়ে দিলাম, আর সাইন স্কোয়ার, তাহলে এখানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান বসাও, এটা হচ্ছে হাফ গ্রেটার দেন, আর এটা দেখো এটা আমাদের হাফ হয়ে কী হবে হোল স্কোয়ার, সাইন 30 ডিগ্রি মান 1/2, তাহলে এখানে 1/2 গ্রেটার দেন এটা 1/4। দেখো এখানে গ্রেটার দেন বলতে 1/2টা এদিকে বড় আর 1/4টা ছোটো, গ্রেটার দেন জন্য এটাই, তাই না, মানে এটা হচ্ছে এর চেয়ে বড়। তাহলে এখানে লক্ষ্য করো 1/2টা কিন্তু 1/4-এর চেয়ে বড়ই হয়, এটা কিন্তু আমাদের ঠিকই আছে। তাই এই শর্তটা স্যাটিসফাই করবে থিতার এই মানের জন্য। তুমি থিতার মানটা এদের মধ্যে যে কোনো কিছু নিতে পারো, এখানে 30 ডিগ্রি নিবা, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এই মানগুলো বসিয়ে তোমরা দেখবা যে এটা বড় হবে বাম পক্ষটা আর ডান পক্ষটা ছোটো পাবা। তাহলে আমাদের এটা কি সত্য বলেছে, তা আমরা সত্য পেয়ে গেলাম। 5-এর প্রশ্ন দেখো, বলছে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে এই অর্ধগোলকের ব্যাসার্ধ কি 3 সেমি হবে? চলো আমরা চেক করি। তাহলে এখানে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে। দেখো তার সূত্রটা কি হয়, অর্ধগোলক, এই যে আমাদের অর্ধগোলকের দুটো তল আমরা দেখলাম, একটা হচ্ছে বক্রতল, যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2 পাই r²। কেন? দেখো সমগ্র যে গোলক, মানে যেটা ফুটবল, সমগ্র গোলকের যে বক্রতলটা সমগ্রতলটা তার ক্ষেত্রফল কী জানো তোমরা, 4 পাই r²। একে 2 দিয়ে ভাগ যদি করে নাও, তো 2 দিয়ে ভাগগুলো তো এটাই পাবা 2 পাই r², মানে অর্ধেকটা। তাহলে দেখো অর্ধগোলকের বক্রতলটা হয়ে যাবে, যে ক্ষেত্রফলটা হয়ে যাবে 2 পাই r²। এবার এই যে আমাদের সমতলটা আছে, অর্ধগোলকের সমতলটা, বক্রতল আর সমতলটা নিয়েই অর্ধগোলকের সমগ্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত, এখানে কিন্তু ব্যাসার্ধটা কিন্তু আর আছে, অর্ধগোলকের ব্যাসার্ধ আর ধরে, তাহলে এই সমতলটা
এই দেখো এই যে সমতলটার যে ক্ষেত্রফল, সমতলটা একটা বৃত্ত আছে, দেখো এটা গোল বাটি, যেটা উপরের তলটা বৃত্তাকার, তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। তাহলে এবার এই দুটো মিলে যদি যোগ করো, তো দুটো মিলে যোগ করে কত হয়ে যাবে আমাদের 3 পাই আর স্কোয়ার হবে, 3 পাই আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র অর্ধগোলকের। তাহলে আমরা পেয়ে গেলাম অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 3 পাই আর স্কোয়ার। এটাই বলে দিয়েছে আমাদের 36 পাই। এখান থেকে আরের মানটা বের করবো, পাই পাই কেটে দাও, 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3 একে 3, 3 2 6 পেয়ে যাবো। তাহলে আর স্কোয়ার পেয়ে যাচ্ছে আমরা 12। তাহলে এখান থেকে আরের মানটা √12 পাবো। এখানে আর সমান সমান দেখো 12কে যদি ভেঙে লিখো 2 × 2 × 3 পাবা। তাহলে আর সমান সমান দুটো 2-এর জন্য একটা 2 বের করো, আর 3টা রয়ে যাবে। তাহলে যে ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা 2√3 পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু বলেছে 3 সেমি, বলেছে 3 সেমিতে পাওয়া গেল না, তাহলে এটা মিথ্যা বলেছে, সত্য হবে না। তাহলে অ্যান্সারটা তোমরা মিথ্যা লিখবা। এবার দেখো 3-এর 6-এর প্রশ্নটা আমাদের বলছি, অজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। দেখো কি বলেছে প্রশ্নটা, দুটি অজাইবের কথা বলেছে, এই যে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এভাবে ধরো এখান থেকে এভাবে একটা অজাইব, আর এদিক থেকে এভাবে একটা অজাইব। এই দুটি অজাইবের যে ছেদবিন্দুটা যেটা বলেছে, দেখো ছেদবিন্দুটা, এবং এখান থেকে যদি আমরা লম্ব করে দিই এক্স অক্ষের উপর, এই যে এক্স অক্ষের উপর যে লম্ব যদি টানা হয়, তাহলে সেই এক্স অক্ষ এবং ওই লম্বের যে ছেদবিন্দু, তাই না, এই যে লম্বের ছেদবিন্দুটা, এটাকে আমরা মধ্যমা বলবো এটাকে। দেখো এখানে তোমাদের যদি দেখাই পেজ নাম্বার কত, বই থেকে আমরা দেখাচ্ছি 354 পাতা। 354 পাতায় দেখো এই ছেদবিন্দুটাকে কিন্তু বলা হয়, দেখো এই যে লম্বের যে দৈর্ঘ্য এম বিন্দুর ভুজ, তাই না, এই যে এক্স অক্ষ লম্বের যে ছেদবিন্দুর যে ভুজটা, ভুজ বলতে আমরা কি পাবো, যে ভুজ আর কোটি, মানে এক্সের মানটাকে আমরা ভুজ বলবো, তাই তো, এই যে আমাদের এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান কোটি। তাহলে এই যে ভুজটা, এই ভুজটাকে বলা হয় মধ্যমা। এই যেখানে দেখো ছবিতে দেওয়া আছে তোমাদের, এখানে লিখে দিয়েছে এখানে যে এ বিন্দুর ভুজই হলো, দেখো মধ্যমাটা বলে দিয়েছে। তাহলে এটা 354 পাতায় তোমরা চলে যাবা, এখানে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। এটা কিন্তু আমাদের ঠিকই বলেছে কথাটা, অজাইব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের যে ছেদবিন্দু, ঠিক আছে, এই যে এক্স অক্ষটা এবং লম্বের যে ছেদবিন্দুর যে ভুজ পাওয়া যাবে, যে ভুজটা, এটা ভুজ, এটা কোটি, তাকে কিন্তু মধ্যমা বলা হয়। এটা কিন্তু আমাদের সত্য কথা বলেছে, তোমরা এটা সত্য লিখে দেবা। এবার আমরা 4-এর প্রশ্নগুলো চলে এসেছি। 4-এর প্রশ্নগুলো 2 মার্কের আছে, তো দেখে নেব মাধ্যমিক 2017 সালে 4-এর প্রশ্নগুলো কী কী ছিল আমাদের। 4-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে, মানে সেই মূলধনটা 4 গুণ হবে কত বছরে, 8 বছরে দ্বিগুণ বলেছে, 4 বছরে কত, ঠিক আছে, মানে 4 গুণটা হয়ে যাবে কত বছরে, সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। আচ্ছা প্রথমে দেখো আমাদের বার্ষিক সুদের হারটা R% বলে দিয়েছে, কোনো মূলধন, আচ্ছা মূলধন যেটা আমরা পি, তাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে মূলধনটা যদি এক্স হয়, তাহলে 8 বছরে, ঠিক আছে, 8 বছর সময়ে কত দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে 8 বছর সময় দ্বিগুণ বলতে দেখো যেটা সুদ আসল, সুদ আসল, ব্যাংকের টাকাটার দ্বিগুণ হয়ে যাবে, ডবল হয়ে যাবে, মানে সুদ আসল টাকাটা, সেই টাকাটা 2x টাকা হয়ে যাবে, মানে আসলে দ্বিগুণ টাকা হয়ে যাবে 8 বছর সময়। তাহলে এখানে আমাদের যে সূত্র, সরল সুদের সূত্র, I = PTR/100। তাহলে এখানে দেখো আমরা এখানে এই যে সুদ, যেটা সুদটা আমরা এখানে বের করতে পারবো, যেটা I, সুদ কী করে পাবো, সুদ আসল আর আসল জানা আছে, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দাও, তাহলে এই যে আমাদের I সুদ পেয়ে গেলাম, বসিয়ে দাও। I হচ্ছে এক্স, পি আসল যেটা এখানেও এক্স, আর টি সময় এই ক্ষেত্রে কত, দেখো 8 বছরে বলেছিল, তাহলে 8 বছর, আর বার্ষিক সুদের হারটা R%ই বলেছি, R% বলতে নিচে 100, এখানে এক্স এখানে তো 1, তাহলে এখান থেকে আমরা R-এর মানটা পাবো। দেখো এখান থেকে R-এর মানটা কত পাচ্ছি, দেখো তো এই যে R সমান এটা কত হয়ে যাবে এদিকে, মানে এদিকে 100/8 হয়ে যাবে একবার যদি বের করতে চাই। তাহলে এই যে R = 100/8 পেয়ে গেলাম। এবার দেখো যেটা বলেছে কত বছরে 4 গুণ হবে, আমরা ধরে নিই যে Y বছরে 4 গুণ হবে,
4 গুণ হবে বলতে সুদ আসল, সুদ আসলটা হয়ে যাবে 4x টাকা, মানে আসলের 4x, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুদ দেখো, সুদ আসল থেকে আসলটা বাদ দিব, সুদ হয়ে যাবে আমাদের 3x টাকা। এবার আমাদের যে সূত্র I সমান PTR/100, এখানে বসাও মানগুলো। এখন সুদটা পেয়েছি 3x, আসলটা x, আর কত বছর, টি এর মানটাই বের হবে। টি এর মানটা আমরা y ধরেছি, এখানে টি এর জায়গায় বসিয়ে দেবো y বছর। আর এই যে আর এর মানটা পেয়েছি কত, 100/8, এখানে কাটাকাটি করে নিচে রেখে দিয়েছি, আর নিচে 100 আছে। তাহলে এখানে এক্স কেটে দাও। আচ্ছা, এখানে লক্ষ্য করো, আমরা যদি সরলটা করি, এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা ফিরে পাবো। দেখো ওয়াইয়ের মানটা কী করে পাবো, আমরা এই যে দেখো y গুণিত 100/8 সমান এদিকে 3 গুণিত 100 করে দিলাম, এভাবে বর্গগুণ করে নিলাম। এই পার্টটা আমরা এখানে দেখাচ্ছি। 100 কেটে দাও, তাহলে দেখো তো y সমান এই যে আমাদের এখানে লক্ষ্য করো, দেখো এই যে 8 3, এই যে বর্গগুণ যদি করো, তাহলে 8 3 কিন্তু আমরা 24 পেয়ে যাচ্ছি, তাই তো। তো দেখো এখানে বর্গগুণ যদি করো, 8 3 24 বছরে, এই যে দেখো 24 বছরে আমাদের কত বছরে 4 গুণ হবে, 4 গুণটা হয়ে যাবে কিন্তু 24 বছর, কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো 4-2 প্রশ্নটা বলছে, কোনো এক ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ বলেছে। ওই ব্যবসায় বছরান্তে মানে বছরের শেষে বি 1500 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে, এর লভ্যাংশ বের করতে বলেছি। তো মূলধনের দেখো সম্পর্ক যেটা বলেছে এ বি এর মধ্যে, এখানে আমরা যদি ধরে নিই, দেখো এখানে বলেছে এর মূলধনটা বি এর মূলধনের 1.5 গুণ, বি এর চেয়ে 1.5 গুণ, বি এর চেয়ে বেশি। তাহলে বি এর চেয়ে বেশি বিকে ধরে নাও প্রথমে, তাহলে লিখব বি এর মূলধন, ধরি বি এর মূলধন, এর মূলধনটাকে এক্স ধরে নিলাম। তাহলে অতএব এর মূলধন, দেখো এই যে আমাদের বি এর মূলধনের 1.5 গুণ বলেছে। 1.5 গুণ কী জিনিসটা, 1.5 গুণ হচ্ছে 1 পূর্ণ, ঠিক আছে, এই যে 1 পূর্ণ 1/2, এই যে 1.5 গুণ যেটাকে আমরা এখানে যদি সরলটা করি, এটা পূর্ণ সংখ্যা ভাঙালে 1 পূর্ণ 1/2, সেটা কোথায় যাবে, 3/2 হয়ে যাবে। এই যে 2 1 2, 2 1 3, এটাকে আমাদের 1.5 গুণ বলা হয়, 3-এর অর্ধেক যেটা 1.5 গুণ। তো এবার আমরা এখানে সরল করে 3x/2 পেয়ে যাব। তাহলে এ ইজ টু বি, এ বি, এই যে এ ও বি এর মূলধনের অনুপাত, এ এর হচ্ছে 3x/2 আর বি এর হচ্ছে এক্স, এখান থেকে এক্স কেটে দিতে পারবা, 2 দিয়ে গুণ করলে 3:2 পেয়ে যাবা, পূর্ণ সংখ্যায় করে নিলে পরে। তাহলে এই হলো তাদের মূলধনের অনুপাত। এখান থেকে আমরা কি করব, আমরা এখানে ধরে নিব যে মোট যে লাভ হয়েছিল ব্যবসায়, আবার আমরা ধরে নিচ্ছি, ধরি মোট লাভ, ঠিক আছে, ব্যবসায় যে মোট লাভ হয়েছে বছরের শেষে, সেই লাভটাকে আমরা ওয়াই টাকা ধরে নিলাম। তাহলে ওয়াই টাকা ধরে আমরা কি বের করব, আমরা এই যে বি এর লভ্যাংশ বের করার চেষ্টা করব। তাহলে বি এর লভ্যাংশ কত হবে, বি এর লভ্যাংশ, তাহলে বি এর লভ্যাংশ পেয়ে যাবে। দেখো এই যে অনুপাত থেকে বি হচ্ছে 2, তাহলে 2/আনুপাতিক যোগ গুণিত, আর যেটা মোট লাভ যেটা ওয়াই টাকা ধরে নিলাম, এই হচ্ছে বি এর লভ্যাংশ। আচ্ছা, এই লভ্যাংশ বলে দিয়েছে কত, 1500 টাকা। তাহলে এখান থেকে আমরা কার মানটা পাবো, ওয়াইয়ের মানটা। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 7 14, 2 5 10 0, তাহলে ওয়াই, এখানে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব 750 গুণিত এই যে 5, বর্গগুণ করে দিলে, যে গুণ করছি না আমরা, এটা ওয়াইয়ের মান। এবার আমাদের যেটা বলেছে এর লভ্যাংশ চেয়েছে, তাহলে এবার চলো আমরা এর লভ্যাংশ বের করে নিই। এর লভ্যাংশ, দেখো আমাদের এবার অ্যান্সারটা বেরিয়ে আসবে। এর লভ্যাংশ আমরা কী করে পাবো, দেখো এ বলতে এই যে এ হচ্ছে এখানে 3, যে মূলধনটা ছিল, তাহলে 3/আনুপাতিক যোগ 5 আছে, আর এই যে ওয়াই, তাই তো, মোট যেটা লাভ সেটা গুণ দিতে হয়, 3/5, আর ওয়াইয়ের মান তো পেয়ে গেলাম 750 গুণিত 5, 5 5 কেটে দাও, 3 দিয়ে গুণ করে দাও, 3 0 0, 3 5 15, 5, 3 7 21, আর 1 22, এই দেখো
এর লভ্যাংশ পেয়ে গেলাম 2250 টাকা। এটাই হচ্ছে এর লভ্যাংশ, এটা আমাদের অ্যান্সার। 3 প্রশ্নটা দেখো বলছে সমাধান না করে পি এর সকল মানের জন্য, ঠিক আছে, পি এর যে মানগুলো বেরোবে সমাধান না করে, সমাধান করে তো পি এর মান পাবো, সমাধান করতে হবে না, ঠিক আছে। তো পি এর সকল মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে এখানে, এই দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো। তাহলে পি এর মানটা বের করতে বলেছে, সমাধান করতে বলেনি এখানে। তাহলে আমরা কি করব, তাহলে এই যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব আর সমান হয়, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের যে নিরূপক কী জিনিসটা, নিরূপককে বলা হয় b² - 4ac। এই নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে, এটা মনে রাখতে হবে তোমাদের। কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব আর সমান হলে সেই দ্বিঘাত সমীকরণের নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে। এবার এখান থেকে দেখো বি যেটা এক্সের সহগ বি, মানে p-3 তার স্কোয়ার -4 × এ হচ্ছে s² সহগ, এখানে 1 আছে। আর সি হচ্ছে ধ্রুবক সংখ্যাটা যেটা পি আছে, দেখো। তাহলে এভাবে আমরা দেখো এই যে নিরূপকটাকে শূন্য ধরে আমরা এই যে পি দিয়ে একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার এখান থেকে সরল করে পি এর মানটা পেয়ে যাব। এটা a - b² সূত্র, a² - 2ab + b², আর এটা তোমরা গুণ করে 4p পেয়ে যাবা 0। p² এটা 6p পাবা, 9 - 4p = 0। আচ্ছা, এখানে যদি তোমরা সরল করো তাহলে p² এটা পেয়ে যাবা 10p + 9 = 0। এবার আমরা এখানে ফ্যাক্টর করে নেব, p² মাইনাস এটাকে 9 + 1 করে নাও, p এখানে দেবা 9 = 0। দেখো এবার ফ্যাক্টরটা ভেঙে নিতে পারবা। তাহলে p² - 9p - p + 9 = 0। চলো আমরা এখানে চলে আসি। তাহলে আমরা দেখো এই দুটো থেকে p কমন নিব, তাহলে p × আমাদের হয়ে যাবে p - 9, তাই তো। এই দুটো থেকে p কমন নিলাম। এবার এখান থেকে -1 কমন নাও এই জায়গা থেকে, তো এখানে -1 কমন নিলে পর এখানে পাই যাবে p - 9 = 0। তাহলে দেখো আমরা ফ্যাক্টরটা পেলাম p - 9 × p - 1, এই যেটা মিলে গেছে এটা নিয়ে নিলাম কমন, আর p - 1 পরে থেকে গেল = 0। এবার হয় p - 9 = 0, আর অথবা p - 1 = 0। তো এখান থেকে p এর মানটা 9 পেয়ে যাবা, এখান থেকে p এর মানটা 1 পেয়ে যাবা। তাহলে অতএব p এর মান আমরা কী পেলাম, এই যে 1, 9। তো দেখো p এর 1 এবং 9 এই মানের জন্য যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব হবে এবং সমান হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। 4 প্রশ্ন দেখো, এখানে আমাদের আছে x ভেরিয়েস yz, এই যে ভেদ চিহ্ন এটা তাকে আমরা ভেরিয়েস বলবো। x ভেরিয়েস yz এবং y ভেরিয়েস zx হলে দেখাও যে এই যে z যেটা 0 হবে না, তাই না, মানে z একটি ধ্রুবক হবে। এই যে জেডটা আমাদের এখানে ধ্রুবক হবে এটা বলেছি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। তা দেখো আমরা কীভাবে প্রমাণটা দেখাবো। এই যে দুটো যে আমাদের ভেদ সমীকরণ দেওয়া আছে না, আমরা কি করব, এই দুটো সমীকরণ থেকে আমরা ভেদ তুলে দেব। তা দেখো x সমান যদি ভেদ তুলে দাও তো একটা ধ্রুবক পাবা, সমান ধ্রুবক আসবে, এই যে yz। এখান থেকে যদি ভেদ তুলে দাও তাহলে y সমান, আচ্ছা এখানে আমরা এটাকে k1 আর এটাকে আমরা k2 নিয়ে নিলাম, এটা হবে আমাদের zx। এবার তোমরা পাশে কিন্তু উল্লেখ করে দেবা k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, শূন্য ছাড়া। আচ্ছা তাহলে এখানে দেখো তো আমরা কি করব, এই যে আমাদের এই যে দেখো x সমান এখানে k1 আর যে z রেখে দিলাম, আর এই যে y আছে, y এর মানটা যদি জানা হয়ে গেছে, y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিই, k2 zx। তাহলে এখানে x আর x উভয় দিকে কেটে দাও, তাহলে এখানে আমাদের 1 দাঁড়িয়ে গেল, আর এটা k1 k2 z² পেয়ে যাবা। তাহলে z² সমান 1/k1 k2, তাহলে z সমান কত পেয়ে যাবে, ±√1/k1 k2। তবে এরা তো ধ্রুবক, তাহলে যদি ধ্রুবক হয়ে যায় তাহলে z আমরা কি পেয়ে গেলাম, z পেয়ে গেলাম একটি ধ্রুবক, এই যে আমাদের এটা ধ্রুবক। এরা যদি ধ্রুবক হয় তাহলে এই যে ধ্রুবকটাকে আমরা ধ্রুবক বলে দিলাম, তাই তো। আমাদের দেখাতে বলেছিল z একটি ধ্রুবক,
শূন্য ছাড়া দেখো আমাদের জেডটা ধ্রুবক পেয়ে গেছি, আমরা প্রমাণ করে ফেললাম। তোমরা লিখে দেবা প্রুভড। 5 প্রশ্ন দেখো বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এভাবে আমাদের প্রশ্ন বলে দিয়েছে। আচ্ছা দেখো এখানে আমাদের জানতে হবে যদি দুটি ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে সদৃশ্য ত্রিভুজের এই যে পরিসীমার যে অনুপাতটা হবে, পরিসীমা হচ্ছে 20 আর এদিকে হচ্ছে 16। দুটি সদৃশ্য ত্রিভুজের তাদের পরিসীমাগুলির অনুপাতটা সমান সমান হয়ে যাবে তাদের কি অনুরূপ বাহু দুটি, সেই সদৃশ্য ত্রিভুজ দুটির যে অনুরূপ বাহু পাবো দুটি তাদের অনুপাতের সঙ্গে সমান হবে। মানে এই যে প্রথম ত্রিভুজের যে একটা বাহু ছিল 9 আর এর অনুরূপ বাহুটাকে যেটা আমাদের বের করতে বলেছে তাকে আমরা x ধরে নিলাম, তাহলে এখানে কী হবে 9/x হয়ে যাবে। এটা মনে রাখবা, দুটি সদৃশ্য ত্রিভুজের যে পরিসীমার অনুপাতটা সমান সমান হবে সেই দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহু দুটির অনুপাতের সঙ্গে সমান হবে। ওকে, এখান থেকে আমরা দেখো x ধরেছি, এক্সের মানটা পেয়ে যাব। সেখানে কাটাকাটি করো, 4 4 16, 4 5 20। এবার এখানে যদি বর্গগুণ করো 5x, এটা 4 নং, এটা 36 পেয়ে যাবা। তাহলে x সমান সমান 36 এটা কোথায় যাবে 5 হয়ে যাবে। সেটাকে যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে 5 7 35, 1 নেমে গেল, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 5 দিয়ে 10। দেখো আমরা এক্সের মানটা কোথায় পেয়ে গেলাম 7.2। ঠিক আছে, তাহলে এই যে আমাদের দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে 7.2 সেমি। অনুরূপ বাহু দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, যে আমরা পেয়ে গেলাম 7.2 সেমি। 6 প্রশ্নটা দেখো বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, মানে যে বি কোণটা 90 ডিগ্রি বলেছে এই ত্রিভুজের, এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি যদি হয় তাহলে ওই ত্রিভুজটির মানে এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো এখানে দেখো ছবিটা আমাদের এভাবে হবে, সমকোণী ত্রিভুজ তোমরা তৈরি করে নাও। সেখানে বি কোণটা 90 ডিগ্রি বলেছে, এটাকে বি নাম দিয়ে দাও, এটা এ আর সি। এবার এখানে এবি তো 5 সেমি বলে দিয়েছে আর এখানে বিসি 12 সেমি বলেছে। আচ্ছা, মানে ভূমি আর লম্ব দেওয়া আছে। এবার এই ত্রিভুজের যে পরিবৃত্ত তৈরি হবে, চলো পরিবৃত্ত দেখো, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত যে ধর্ম আছে একটা, এটা জানতে হবে তোমাদের এখানে। ঠিক আছে, এভাবে আমাদের একটা পরিবৃত্ত তৈরি হবে। ঠিক আছে, এবার এখানে তোমাদের যেটা জানতে হবে যে কোনো সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের যে কেন্দ্রবিন্দুটা হবে, মানে যে ও বিন্দু যে কেন্দ্রবিন্দু ধরো, সেটা হবে অতিভুজের মধ্যবিন্দুতে হবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে একদম। যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে পরিকেন্দ্রটা কেন্দ্রবিন্দুটা হবে অতিভুজের মধ্যবিন্দুতে। তাহলে এখানে আমাদের এসি দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে এই যে আমাদের পরিব্যাসার্ধ যেটা আছে ও এ বা ওসি, তাহলে আমরা পেয়ে যাব এসির অর্ধেক হয়ে যাবে আমাদের পরিব্যাসার্ধ, মানে অতিভুজের অর্ধেক হয়ে যাবে মানটা আমাদের কি সেই ত্রিভুজটির কি পরিবৃত্তের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে এসির মানটা শুধু দরকার, তার অর্ধেক করে নিব। তাহলে এখানে এটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে আমাদের এসিটা অতিভুজ স্কোয়ার আর এটা এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে নাও, এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার। এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ বি হচ্ছে আমাদের 5-এর স্কোয়ার আর বিসি হচ্ছে 12-এর স্কোয়ার। তাহলে এখানে 25, এটা 144 পেয়ে যাবা বর্গ করে, যোগ করলে 169 পাবা। আর এখানে 169 বর্গমূল করবা তোমরা 13 পেয়ে যাবা। দেখো এসিটা 13 পেয়ে গেলাম, তাহলে এসি পেয়ে গেলে ওসি পেয়ে যাব 13/2। এটা যদি ভাগ করে নাও 2 6 12, 1 নামবে দশমিক নিয়ে 0, 2 5 10। দেখো ওসিটা তোমরা পেয়ে যাবা 6.5। তো এটা কিন্তু আমাদের সেই ত্রিভুজটির পরিবৃত্তের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেলাম 6.5 সেমি। ওকে, খুব একটা ভালো প্রশ্ন ছিল। 7 প্রশ্নটা দেখো আমাদের বলেছে এবিসি ত্রিভুজের এ বি সমান সমান 2a - 1 সেমি, এসি দেওয়া আছে 2√2 2a আছে সেমি, এবং বিসি বাহুর মান দেওয়া আছে 2a + 1 সেমি হলে কোণ বিএসি, এই ত্রিভুজটার যে কোণ বিএসি মানে এই কোণটা, এর মান বের করতে বলেছে। দেখো এই ক্ষেত্রে তোমাদের বলবো, আমি প্রথমেই বলে দেবো ত্রিভুজটা কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ হবে।
এটা আমাদের এ হয়ে যাবে, এটা বিসি। এই যে দেখো সমকোণী ত্রিভুজ হবে তাহলে আমাদের এই যে বাহুগুলো যেটা এ বি দেওয়া আছে, তাই তো, এ বি এসি আর বিসি দেওয়া আছে। বিসি হচ্ছে 2a+1, এসি আছে 2√2a আবার আছে, আর এ বি আছে 2a-1, তাই তো। এই যে দেখো, তাহলে সমকোণী ত্রিভুজের এই তিনটি বাহু যদি হয় তাহলে আমরা কী করে বুঝবো এটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে তিনটি বাহু বলতেই যেটা অতিভুজ, তাহলে এই কোণটা আমাদের কিন্তু 90 ডিগ্রি, মানে অ্যান্সারটা আমরা 90 ডিগ্রি পাবো। সেটা তোমাদের আগে দেখাতে হবে প্রমাণ করে যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তার জন্য দেখো অতিভুজ এখানে বিসি স্কোয়ার সমান এই যে ভূমি মানে এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এটা যদি স্যাটিসফাই করে তখনই আমরা এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারবো। আর সমকোণী ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বিএসি কোণটা আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। চলো এটাকে প্রমাণ করে দেখাতে হবে আগে আমাদের। তাহলে বিসি বাহু আমরা বসিয়ে দেবো, বিসি হচ্ছে 2a+1 তার হোল স্কোয়ার, আর এসি বাহুটা দেখো এই যে 2√2a তার হোল স্কোয়ার, আর এবি হচ্ছে আমাদের 2a-1 তার হোল স্কোয়ার। চলো আবার এদিকে সরলটা করি, এটা আমাদের কত যাবে, এটা 4 ইন্টু এটা 2a পেয়ে যাবে। দেখো 4 ইন্টু 2a, স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, আর 2 এর স্কোয়ার 4, আর এখানে 2a-1 এটা আমরা রেখে দিই তার হোল স্কোয়ার। আচ্ছা 2a-1 তার হোল স্কোয়ার এটা আমরা প্রথমে লিখলাম। আর এই যে দেখো 4a বলতে এখানে দেখো করে এটা বি ধরে a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab, বি এখানে দেখো 1 আছে, এখানে আমরা 1 নিয়ে নিতে পারবো। এই যে দেখো এটা আমাদের 1, তাই তো। তাহলে এটা বি ধরলে পরে সূত্রটা কি দাঁড়ালো, a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এর সূত্র আছে তোমাদের যেটা জানতে হবে, a+b তার হোল স্কোয়ার। আবার বলি তোমাদের, a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab, a-b হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা a+b তার হোল স্কোয়ার সূত্র। মানে a+b তার হোল স্কোয়ার সূত্র a-b তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা মনে রাখতে হবে সূত্রটা। দেখো উভয় দিকে সমান চলে এসেছে, তাহলে উভয় দিকে যখন সমান হয়ে গেছে তাহলে আমাদের এটা কি স্যাটিসফাই করলো, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাই ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ আছে, আর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের বলেছিল এই কোণের মানটা, কোণ বিএসি এর মান কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। 8 প্রশ্নটা দেখো, এক্স সমান a sec থিটা আর ওয়াই সমান b tan থিটা যদি হয়, এক্স ও ওয়াইয়ের সম্পর্ক তৈরি করতে বলেছে যে সম্পর্কে থিটা থাকবে না, থিটা বর্জিত সম্পর্ক। তা দেখো আমরা কী করব, আমাদের দেওয়া আছে এক্স সমান a sec থিটা। আচ্ছা আমরা এখান থেকে sec থিটার মানটা যদি বের করি তাহলে x/a সমান sec থিটা হয়ে যাবে, বর্গ করে নাও, sec tan, হ্যাঁ বর্গ করো, s² a², তাহলে এখানে হয়ে যাবে sec² থিটা। একইভাবে এখানে এই যে y সমান b tan থিটা আছে, tan থিটার মানটা যদি আমরা বের করি y/b সমান হয়ে যাবে tan থিটা, বর্গ করে নিব, y²/b² সমান tan² থিটা। আচ্ছা এবার কী করবো, এই দুটো সমীকরণকে আমরা বিয়োগ করে দেব, s²/a² মাইনাস, আর এই যে দেখো y²/b², দুটো সমীকরণের বাম পক্ষ বিয়োগ সমান এবার সমীকরণ দুটি ডান পক্ষ বিয়োগ, তাহলে এখানে sec² থিটা হবে মাইনাস এটা হবে tan² থিটা। এবার লক্ষ্য করে এখানে এর মানটা sec² থিটা মাইনাস tan² থিটা, এর মানটা তোমরা জানো এটা 1 হয়। তো দেখো এই যে আমাদের যে সম্পর্কটা পেলাম, ঠিক আছে, তো এই সম্পর্কটা যে পেয়ে গেলাম দেখো, অতএব দিয়ে আমরা ভালো করে লিখে দিই তোমাদের, s²/a² মাইনাস y²/b² সমান যে 1 পেলাম, এখানে কি থিটা আছে, থিটা নাই, এটা তো আমাদের বের করতে বলেছিল। এক্স ও ওয়াইয়ের মানটা মানে এমনভাবে সম্পর্ক তৈরি করে এক্স ওয়াইয়ের যে থিটা থাকবে না, দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা কি লিখে দেবো, আমরা প্রমাণ মানে প্রুফ লিখে দেবো। বা দেখো 9 নম্বর প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 দেওয়া আছে, তাহলে এটা থেকে আমাদের এর মানটা বের করতে বলেছে, sin থিটা প্লাস cos থিটার মান। দেখো আমরা কি করব, আমাদের তো আছে tan থিটা প্লাস 15 ডিগ্রি, আর যে √3 আছে না, তো আমরা tan কত ডিগ্রির মান √3 সেটা আমাদের জানতে হবে। তো তোমরা জানো যে tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান হয় √3, ওকে। তাহলে এখানে আমরা tan 60 ডিগ্রি বসিয়ে দেবো, তাই তো, তোমরা সবাই জানো যে tan 60 ডিগ্রির মান √3 হয়।
উভয় দিকে ট্যান ট্যান যদি ভ্যানিশ করো তাহলে থিতা প্লাস 15 ডিগ্রি সমান সমান কত হবে 60 ডিগ্রি। আর এখান থেকে আমরা থিতার মানটা বের করে নেব। তাহলে এখানে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, থিতা সমান সমান এটা বিয়োগ করে পেয়ে যাবা 45 ডিগ্রি। এবার এই যে মান তাহলে এখানে বসিয়ে দাও, এই যে সাইন থিতা, তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস কস থিতা কস 45 ডিগ্রি। সাইন 45 মানটা তোমরা 1/√2 পাবা, আর কস 45 মানও পাবা 1/√2। তাহলে 1/√2 1/√2, তাহলে এটা তোমরা কী পাবা? আচ্ছা ভগ্নাংশের যোগ বিয়োগ করে তোমাদের দেখাচ্ছি। লসাগু √2, এটা 1 + 1 পাবা, তাহলে 2/2√2। হর কম্বিনেশন করে নাও, মানে যেটা আছে লবরকে √2, মানে হরে √2 আছে না, √2 দিয়ে গুণ করে দাও। তার উপরে 2√2 আর নিচে √2 গুণ করে এটা 2 পেয়ে যাবা, 2 কেটে দাও। তা দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম √2 পেয়ে গেলাম এর মানটা। তো অ্যান্সার আমাদের কথা এই যে √2। ওকে, 10এর প্রশ্নটা দেখো, বলেছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে এখানে একটা ছোট গোলক বড় গোলক আছে, একটি গোলকের ব্যাসটা অপর গোলকের ব্যাসের দ্বিগুণ বলেছে। আচ্ছা, যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান আর ছোট গোলকটির আয়তনের সংখ্যমানের যদি সমান হয়ে যায় তবে ছোট গোলকটির ব্যাসার্ধ বের করতে বলেছে। তো প্রথমে দেখো যে শর্তটা বলেছে যে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, মানে এখানে এই যে ব্যাসের দ্বিগুণ যেটা বলেছে যে একটি গোলক, এটাকে ছোট গোলক আমরা ধরে নিব, তাই না? তো ছোট গোলকের ব্যাস আগে ধরে নিই আমরা। তো এখানে আমাদের অ্যান্সারটা শুরু হবে, ধরি ছোট গোলকের ব্যাসটা আমরা 2r ধরে নেব, তাই তো? ব্যাসার্ধ r হলে পরে ব্যাস 2r। তাহলে এখানে অতএব বড় গোলকের ব্যাস কত হয়ে যাবে? দেখো এখানে ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ বলে দিয়েছে, তাহলে বড় গোলকের ব্যাসটা হয়ে যাবে 2 × 2r দ্বিগুণ, তো এটা তোমরা পেয়ে যাবা 4r। আচ্ছা, এখন দেখো, এখন ছোট গোলকের ব্যাস জানা হয়ে গেল, তো ছোট গোলকের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে অতএব ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে r, আর বড় গোলকের ব্যাসার্ধ দেখো ব্যাসটা 2r, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবা কত 2r পেয়ে যাবা। তো বড় গোলকের ব্যাসার্ধ কিন্তু 2r। এবার যেটা আমাদের সম্পর্ক বলেছে যে এই যে বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী জানো তোমরা? 4πr²। এখানে rটা কিন্তু 2r, এই যে দেখো এ হলো বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এটা সমান সমান বলেছে ছোট গোলকটির আয়তনের সংখ্যমানের সঙ্গে সমান। তো ছোট গোলকের আয়তনের সূত্র 4/3πr³। আর এখানে দেখো আর আমাদের এখানে ছোট গোলকের ব্যাসার্ধ আমরা r পেয়েছি, তাহলে এখানে আমরা r³ দিয়ে দেব। তাহলে এখানে দেখো যে 2 এর স্কোয়ার, এটা 4 পেয়ে যাবে, r² এটা r² হয়ে যাবে, আর এটা এখানে 1/3 × r³। আচ্ছা, r² r³ কাটাকাটি করলে এখানে একটা r পেয়ে যাবা। তা দেখো r এর মানটা কত পেয়ে যাবে? এখানে r সমান সমান এই যে 4 × 3 = 12, এই যে 12। তাহলে আমরা দেখো এই যে ছোট গোলকটির যে আমাদের বের করতে বলেছিল ব্যাসার্ধ, ছোট গোলকটির ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেলাম? 12 একক পেয়ে গেলাম। এই দেখো 11 নম্বর প্রশ্ন। এখানে 11 নম্বর প্রশ্নটা বলেছে একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে এই যে আমাদের রাশিটা আছে x - y + z + p এর মান বের করতে বলেছি। আচ্ছা, আয়তঘনের যে তল সংখ্যা তোমাদের জানতে হবে, যে তল সংখ্যা যে x বলেছি, তল সংখ্যা 6টি তল হয় আয়তঘনকের। ওকে, যে কোনো আয়তঘনক তোমরা যদি উদাহরণ নিয়ে নাও, ইটের তল দেখবা 6টি তল আছে। এবং যে ধার সংখ্যা y বলে দিয়েছে, তাহলে ধার সংখ্যা বলতে কি, যে বাহুগুলো, ধার সংখ্যা কিন্তু তোমরা 12টি পেয়ে যাবা। আচ্ছা, আমি একটা আয়তঘনের ছবি তৈরি করি। একটা আয়তক্ষেত্র তুমি এভাবে এঁকে নেবা। দেখো আয়তঘনের ছবিটা এভাবে আয়তক্ষেত্র আঁকবা, আবার একটা আয়তক্ষেত্র মধ্যে তৈরি করে নাও। এই যে দেখো এভাবে তৈরি করে এদিকে যোগ করো, এখানে যোগ করে দাও, এখানে যোগ করে দাও, আর এখানে যোগ করে দাও, আমাদের একটা আয়তঘন তৈরি হয়ে গেছে। এখানে যেটা বলেছে তল, উপরের তল, নিচের তল, আর চারপাশে 4টা তল। তাহলে এই যে আমাদের আয়তঘনের তল 6টি তল, আর ধার হচ্ছে 12টি।
ধার বলতে এই যে দেখো, এই যে এখানে যদি বাহুগুলো দেখো, উপরে 4টা নিচে 4টা, 8টা, আর 4 ধারে যা আছে এই যে 1টা 2টা 3টা 4টা করে, এই যে আমাদের উচ্চতাগুলো, তাহলে তো ধার। তাহলে আমাদের উপরে 4টা নিচে 4টা আর 4 ধারে 4টা, মানে টোটাল 12টা ধার হবে। এই যে ধার সংখ্যা বা বাহু সংখ্যা 12। শীর্ষবিন্দুর সংখ্যা যেটা জেড বলেছে, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কটা? দেখো শীর্ষবিন্দু বলে এই যে বিন্দুগুলো, উপরে কিন্তু 4টা বিন্দু পাবা, আর নিচের দিকে দেখবা নিচের দিকেও 4টা বিন্দু পাবা, উপরে 4টা নিচে 4টা, টোটাল 8টা বিন্দু। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা 8টি হয়। আর কর্ণের সংখ্যা পি বলেছে। দেখো কর্ণ বলতে এই যে তুমি যদি ঘরটাকে মনে করো না, তো কর্ণ বরাবর, মানে এইদিকে এভাবে একটা কর্ণ পেয়ে যাবা, এইদিকে একটা কর্ণ পেয়ে যাবা, তারপরে যদি এইদিকে যোগ করে এইদিকে একটা কর্ণ পাবা, এদিক থেকে একটা কর্ণ পেয়ে যাবে, টোটাল 4টি কর্ণ পাবা। এই যে তোমাদের ঘরের যে কোণগুলো আছে, মানে নিচ কোণ উপর কোণ টানো একটা কর্ণ। আবার যদি বলি, তাই তো, বা এখানে লক্ষ্য করো, উপরে তলটাকে মনে করেছে, এখানে দেখো এই যে আমাদের, আচ্ছা এখানে কিন্তু আমাদের এভাবে ধরতে হবে, যে কোনো আয়তঘনকের যে কর্ণ সংখ্যা জানতে গেলে তুমি ঘরটাকে ভালো ধরবা, তোমাদের যে ঘরটা আছে, যে ঘরে তুমি থাকো, মানে নিচের কর্ণটা আর উপরে কর্ণটা যোগ করবা, এভাবে একটা কর্ণ পাবা। আবার তুমি এর উপরে আর এর নিচে যোগ করে একটা কর্ণ, এভাবে তোমরা এদিক দিয়ে তোমরা দুটো কর্ণ পাবা। আর এদিকে কর্ণ উপর আর নিচে একটা, আর এর উপর নিচে একটা, এভাবে তোমরা কিন্তু 4টা কর্ণ পাবা। তো জেনে রাখো আয়তঘনকের কর্ণের সংখ্যা 4টি হয়। তাহলে এখানে আমরা 4 বসিয়ে দেবো। এবার এই রাশিতে মানগুলো বসিয়ে দাও। তাহলে এক্স কত পেলাম 6 মাইনাস ওয়াই পেলাম 12 প্লাস জেড পেয়েছি আমরা 8 প্লাস পি, এই যে পি পেয়েছি আমরা 4। তাহলে এখানে আমাদের দেখো এই যে 6 মাইনাস 12, 8 আর 4 যোগ করে এটা 12 পেয়ে যাবে, প্লাস 12 মাইনাস 12 কেটে গেল। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার কিন্তু আমরা 6 পেয়ে গেলাম। এবার 4-এর 12 নম্বর প্রশ্ন। তো আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন, আমরা এমসিকিউ এবং এসিকিউ এই প্রশ্নগুলো আমরা নিয়েছিলাম, 1 মার্কের এবং 2 মার্কের যে প্রশ্নগুলো, 1 থেকে 4-এর দাগের যে অঙ্কগুলো আমরা নিয়েছি মাধ্যমিক 2017 সালের যে প্রশ্নপত্রের যে কোয়েশ্চেনগুলো ছিল, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের যে প্রশ্নটা বলেছে 12 নম্বর প্রশ্নটা বলেছে 11, 12, 14 এবং x-2, x+4, x+9, 32, 38, 47, এই যে সংখ্যাগুলো আছে, রাশিগুলো, এই রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, মানে ছোট থেকে বড় আকারে সাজানো, এটা বলে দিয়েছে। তাদের মধ্যমা বলে দিয়েছে, এদের মধ্যমা 24। তাহলে এক্সের মানটা বের করতে বলেছে। আচ্ছা মধ্যমা দেখো, আমরা মধ্যমা বের করবো এই রাশিগুলির। তো রাশিগুলি যখন ছোট থেকে বড় আকারে সাজানো আছে, তাহলে দেখো তো কটা রাশি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে বিজোড় সংখ্যা আছে, তাহলে মধ্যমানে একটা পাবো আমরা। তাহলে এদিক থেকে এই যে 4 জন বাদ দাও, আর এদিক থেকে 4 জনকে বাদ দাও, তাহলে মধ্যে দেখো x+4, তাহলে আমাদের কিন্তু মধ্যমাটা কত, মধ্যমা হচ্ছে x+4। তাহলে এই মধ্যমাটা বলে দিয়েছে কত, 24 বলে দিয়েছে। তো এটা সমান 24 পেয়ে যাব। তো এখান থেকে এক্সের মানটা আমরা সহজে পেয়ে যাবো, দেখো 4টা এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এক্স সমান কত পেয়ে গেলাম, এটা বিয়োগ করে 20 পেয়ে গেলাম। তবে এক্সের মান 20, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে হয়ে গেছে আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের যে মাধ্যমিক 2017 সালের যে প্রশ্নপত্র ছিল, সেই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিলাম এই ক্লাসে। ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে তোমাদের শেয়ার করে দিতে হবে। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।